বামপন্থী রাজনীতির কি সম্ভাবনা পশ্চিমবঙ্গে? বামপন্থী রাজনীতি নিয়ে কথা উঠলেই প্রথমেই যে কথাটা বলা হয় সেটা হচ্ছে ৩৪ বছরের দীর্ঘ শাসন, কারো মতে গৌরবময় শাসন, কারো মতে অপশাসন, যার অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছিল এবং সেই তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে সদ্য পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি। আমরা মনে করছি যে কথা বলতে স্পষ্ট করে বলতে আমার কোনো দ্বিধা নেই যে এই নির্বাচনের ফলাফল পশ্চিমবঙ্গে বামপন্থীদের সামনে, বামেদের সামনে একটা সুবর্ণ সুযোগ এনে দিয়েছে বাংলার রাজনীতিতে। এটা যে বামপন্থীদের মধ্যে কেউ দেখতে পাননি আগে থেকে তা নয়। আগে রাম পরে বাম, অর্থাৎ আগে তো তৃণমূলকে হটানো হোক, তারপর বামপন্থীদের আসার জমি তৈরি হবে, এটা ভোটের আগের থেকেই প্রচলিত ছিল। ভোটের পরেই আমরা যে আওয়াজটা খুব বড় করে শুনতে পাচ্ছি সেটা হচ্ছে না, এবার আর মুখোশের আড়াল থেকে যুদ্ধ নয়, সরাসরি বামেদের সঙ্গে বিজেপির লড়াই হবে রাজনীতির রণাঙ্গনে, কথা আমরা শুনছি। আমি যেভাবে বিষয়টা দেখি সেটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য প্রথমে একটুখানি খুব ছোট্ট করে অঙ্কের কথা বলবো। সর্বশেষ বিধানসভা নির্বাচনে, মানে এবারের আগে 2026-এর আগে 2021 সালে তৃণমূল কংগ্রেসের ভোট ছিল 48% থেকে সামান্য বেশি, 48.02%। এবার সেটা কমে হয়েছে 40.80%। 7.5% বেশি কমেছে। বিজেপির আগের বারে ভোট ছিল 38% থেকে কিছু বেশি, এবার হয়েছে 45.84%। তাদের 7.5% বেড়েছে। অর্থাৎ ভোটাভুটি ঠিকঠাক হয়ে থাকলে, আমি এখানে এসআইআর প্রসঙ্গ, কারা ভোট দিতে পারেননি, সে সমস্ত বিষয় নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, ভবিষ্যতেও করব, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমি সেই আলোচনায় যাচ্ছি না। আজকে আমি নিখাত অঙ্কের হিসেবে যেটা বলছি যে তার মানে 7.5% মানুষ তৃণমূল কংগ্রেসকে ছেড়ে পরিত্যাগ করে সরাসরি বিজেপির দিকে এসেছে। মনে করা যেতে পারে, মানে যুক্তিসঙ্গতভাবে মনে করার কারণ আছে, যে এরা তৃণমূল কংগ্রেসের প্রতি বিতৃষ্ণ এবং মনে করেছেন যে তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য বিজেপির কাছে যাওয়া দরকার। বামপন্থীরা পশ্চিমবঙ্গে এবার ক্ষমতায় আসার মতো অবস্থায় ছিল না, সেটা বামপন্থীরা নিজেরাও জানতেন, আমরা বহু আলোচনা করেছি। বামপন্থী ভোটের কি হিসাব? আমি 2016 সালের কথা বলবো, যখন শেষ বামপন্থীরা একটা উল্লেখযোগ্য লড়াই দিতে পেরেছিল। সেবার কিন্তু কংগ্রেসের সঙ্গে একসঙ্গে লড়াইটা হয়েছিল এবং কংগ্রেস এবং বামপন্থীদের যৌথ ভোট ছিল 39%, প্রায় 38%-এর বেশি, 39%। 21 সালে সেটা ঝপ করে কমে যায়। তার মানে 2016 সাল পর্যন্ত বাংলার ভোটারদের ধারণা ছিল যে তৃণমূল কংগ্রেস, তার আগে কিন্তু 5 বছরে তৃণমূল কংগ্রেসের শাসন হয়ে গিয়েছে, বাংলার মানুষের ধারণা ছিল যে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা মানে বামপন্থীদের সঙ্গে থাকা। সেবার বিজেপির ভোট ছিল মাত্র 10%-এর কাছাকাছি। অবস্থাটা আমূল বদলে গেল 21 সালে। বামপন্থীদের কংগ্রেসের যেটা যৌথ ভোট ছিল সংখ্যার বিচারে, সেখান থেকে 30%-এর বেশি ভোট কেটে সরাসরি বিজেপির ঝুলিতে চলে এলো। সেটা এখনো অব্যাহত আছে সংখ্যার হিসেবে। তার মানে কি হলো? তার মানে বামপন্থী এবং কংগ্রেস তখন যৌথভাবে, সেবারও যৌথভাবে লড়েছিল, তাদের ভোট প্রচুর কমে গেল, কমে গিয়ে 10%-এর নিচে চলে এলো, 7%-এর কাছাকাছি। এবারের ভোটে কি হয়েছে? এবারের ভোটে বামপন্থীদের ভোট কিন্তু 5%-এর মতো, মানে বড় বাম দলগুলির কথা শুধু আমি বলছি, ইলেকশন কমিশন নির্বাচন থেকে যাদের পরিসংখ্যান পাওয়া যায়, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সিপিআই এবং সিপিআইএম এর ভোট যোগ করে বলছি 5%, সামান্য কম। কংগ্রেসের ভোট 3%-এরও সামান্য কম, কিন্তু আমরা জানি যে বিধানসভায় বামেরা জিতেছেন 1টি আসন, সিপিআইএম এবং কংগ্রেস জিতেছে 2টি আসন। অর্থাৎ কিনা কংগ্রেসের ভোট ভৌগোলিকভাবে সীমায়িত,
বামপন্থীরা বহু জায়গায় লড়েছেন কিন্তু সুবিধা করতে পারেননি। কিন্তু এটা তো শুধু সংখ্যার কথা হলো। এই সংখ্যা তো এই কথা বলে না, এই কথা প্রেডিক্ট ও করে না এবং এই কথা আ ব্যাখ্যাও করতে পারে না যে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তিনি নিজে যখন জনসমক্ষে আসছেন, কলকাতা হাইকোর্টে মামলায় সওয়াল করতে আসছেন, তখন তাকে দেখে চোর, চোর, চোর বলে ধ্বনি দেওয়া হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনার তৃণমূল কংগ্রেসের বিধায়ক তার প্রাসাদোপম বাড়ি প্রায় ওই জানাডুর মতো, অরণ্যদেবের বাড়ির মতো বাড়ি ফেলে দৌড়ে পিছনে ধান ক্ষেত দিয়ে পালিয়ে গেছেন, কোথায় তার সন্ধান পাওয়া যাচ্ছে না। আজ থেকে ১৫ দিন আগে তৃণমূল কংগ্রেসে হয়ে যে মুখপাত্ররা প্রবল তর্ক করতেন, আজ দেখা যাচ্ছে তারা বলছেন যে তাকে টিকিট দেওয়ার জন্য মানে বিধানসভা নির্বাচনে মনোনয়ন দেওয়ার জন্য আইপ্যাক ৫০ লাখ টাকা তার থেকে চেয়েছিল। এই সমস্তগুলো মিলিয়ে রাজনৈতিকভাবে মনে করার কারণ আছে যে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ খুবই বিপন্ন এ রাজ্যে। বিপন্ন এই কারণে যে এই দলটি বিশ্বাসযোগ্যতা পুরোপুরি হারিয়েছে। মনে রাখা দরকার এই নির্বাচনে কিন্তু আরো দুজন প্রবীণ রাজনৈতিক নেতা এবং তার দলের ক্ষেত্রে তার নিজের রাজ্যে যথেষ্ট গুরুত্বপূর্ণ নেতা তারাও ভোটে হেরেছেন এবং তাদের মুখ্যমন্ত্রিত্ব গিয়েছে। আমি কেরালায় পিনারাই বিজয়নের কথা বলছি, আমি তামিলনাড়ুতে স্টালিনের কথা বলছি। তামিলনাড়ুতে কিন্তু নতুন মুখ্যমন্ত্রী বিজয় তিনি শপথ নেওয়ার পর স্টালিনের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করে এসেছেন এবং স্টালিন তাকে রাজ্য চালানো সম্পর্কে পরামর্শ দিয়েছেন। স্টালিনকে আজকে তামিলনাড়ুর রাস্তায় বেরোলে, চেন্নাইয়ের রাস্তায় বেরোলে চোর, চোর ধ্বনি শুনতে হবে না। বিজয়নকে তো নয়ই। তিনি ভোটের ফল বেরোনোর আগেই মুখ্যমন্ত্রীর যাবতীয় সুযোগ সুবিধা ছেড়ে দিয়েছেন। আমার এই কথা বলার মানে এই নয় যে এবারে ভোটে নির্বাচন কমিশনের ভূমিকা খুব ভালো ছিল। আমার এই কথা বলা মানে এই নয় যে এবারে ভোটের তালিকা যার উপর ভোট হয়েছে তা নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই। উল্টো আমরা বারবার বলেছি এবারে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হচ্ছে একটা অত্যন্ত বিচ্ছিন্নভাবে অন্যায়ভাবে তৈরি করা তালিকা দিয়ে একটা খুব চমৎকারভাবে পরিচালিত নির্বাচন। কিন্তু ভোটের ফলাফলকে তো মানতেই হবে। তাকে মান্যতা নিয়ে আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেসের দল হিসেবে বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা দ্রুত কমতে থাকবে এরকম মনে করার যথেষ্ট কারণ আছে। আম আদমি পার্টির ক্ষেত্রে যেটা আমরা আগেও বারবার বলেছিলাম এবং তৃণমূল কংগ্রেস বা বিজু জনতা দল এই ধরনের পার্টির ক্ষেত্রে এদের তো নিজস্ব কোনো নির্দিষ্ট মতাদর্শ যার ভিত্তিতে তারা রাজনীতি করছেন সেটা নেই। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি চিরকালই বলে এসেছেন বিরোধী নেত্রী থাকার সময় এবং মুখ্যমন্ত্রী থাকার সময়ও, বিরোধী নেত্রী থাকার সময় ঠিক এই ভাষায় বলতেন, পথই আমাদের পথ দেখাবে। আর মুখ্যমন্ত্রী হওয়ার পর যে কার্যত যা হতো সেটা হচ্ছে প্রত্যেকটা কেসে তিনি তার মতো করে তার মেরিট বিচার করে সিদ্ধান্ত নিতেন। সে স্কুলের ছুটি দেওয়াই হোক বা হাসপাতালের প্রশাসনই হোক বা রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ দেওয়াই হোক, তিনি যা ভালো বুঝতেন তিনি তাই করতেন। তৃণমূল কংগ্রেসের একটা রাজনৈতিক আদর্শ ছিল, সেই আদর্শটা হচ্ছে নন আদর্শ, অনাদর্শ বলা যেতে পারে। তৃণমূল কংগ্রেসের লক্ষ্য ছিল সিপিএম কে ক্ষমতা থেকে হটানো। এটা নিয়ে আমি আগে অনেকবার বলেছি যে এই ধরনের একটা মতাদর্শবিহীন রাজনৈতিক দলের সমস্যা হচ্ছে যে যখন তাদের লক্ষ্য পূরণ হয়ে যায় তখন তারা কি করবে সেটা ঠিক করে উঠতে পারে না। সিপিএম কে হটানোর কাজটা তো ২০১১ সালেই খুব সুসম্পন্ন হয়ে গিয়েছে এবং এখনো তার প্রভাব চলছে। অতঃপর কি করণীয় সেটা কিন্তু কোনোদিন মতাদর্শগতভাবে তৃণমূল কংগ্রেসের সামনে আসেনি। বামপন্থীদের একটা সুবিধা আছে, তারা একটা দীর্ঘ মতাদর্শগত উত্তরাধিকার বহন করে চলে।
তার ঠিক ভুল নিয়ে অনেক প্রশ্ন আছে, তার গ্রহণযোগ্যতা, তার তার ব্যবহারিক প্রয়োগ কোন পরিপ্রেক্ষিতে কোথায় কিভাবে হওয়া উচিত এ নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, হয়তো একটু প্রয়োজনের থেকে বেশি আছে। কিন্তু বামপন্থীদের সম্পর্কে কোনো মতাদর্শ নেই এ কথা বলা যাবে না। আর পশ্চিমবঙ্গে এবার এমন একটা দল ক্ষমতায় এলো যাদের কিন্তু একটা সিরিয়াস রাজনৈতিক মতাদর্শ আছে। বিজেপির সম্পর্কে অনেকের অনীহা থাকতে পারে, অনেকের অনেক বিরুদ্ধে অনেক বক্তব্য থাকতে পারে, আমারও নিজের অনেক কিছু কথা বলার আছে। কিন্তু বিজেপি দলটা কোনো রাজনৈতিক মতাদর্শ নেই, কোন নির্দিষ্ট লক্ষ্য নিয়ে তারা কাজ করে না, তারা শুধু ক্ষমতা দখলের জন্য রাজনীতি করে, সরকার চালানোর জন্য রাজনীতি করে, এ কথা বলা যাবে না। সুতরাং বাংলার মানুষের সামনে একটা একটা প্রত্যক্ষ এখন দুটো রাজনৈতিক মতাদর্শ সামনে আছে, একটা বামপন্থীদের, একটা বিজেপি। বিজেপি সরকার সদ্য কাজ শুরু করেছে, তাদের কিছু কিছু কাজের মধ্যে দিয়ে তাদের সেই মতাদর্শের প্রতিফলন ঘটবে। যেমন ঘটেছে বুলডোজার দিয়ে নোটিশ বিহীনভাবে বাড়ি ভাঙা নিয়ে। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার সৌভাগ্য যে কলকাতা হাইকোর্ট দ্রুত তাতে হস্তক্ষেপ করেছে, বলেছে যে যথাযথ সুযোগ দিতে হবে, এই ধরনের বেআইনি নির্মাণ ভাঙার ক্ষেত্রে যথাযথ সুযোগ দিতে হবে অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের। স্বাভাবিক ন্যায় বিচারী বুদ্ধিও তাই বলে। এই যে ছোট ছোট কারখানাগুলি ওই অঞ্চলে রয়েছে, যেগুলো একই সঙ্গে মানুষের বসবাসের জায়গাও বটে, সেগুলো অনেকগুলোই বেআইনি, কোনো সন্দেহ নেই। সমস্ত ধরনের আইন তারা ভাঙে, কোনো সন্দেহ নেই। কর দেওয়া থেকে শুরু করে পরিবেশ সংক্রান্ত আইন, কর্মী নিয়োগ সংক্রান্ত আইন, সমস্ত ধরনের আইন ভেঙে তারা কাজ করে, বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং সেটা আজকে নয়, বহু বছর ধরেই চলে আসছে। ট্যাংরা যখন ট্যানারি শিল্প ছিল তখন থেকে চলে আসছে। কিন্তু একই সঙ্গে মনে রাখা দরকার, এগুলো মানুষের ঘরবাড়িও বটে। ফ্যাক্টরিটা বেআইনি বলে তিলজলা তপসিয়াতে যে কাণ্ড হয়েছে, সেটা সমর্থনযোগ্য নয় এই জন্য যে ওটা কিছু মানুষের বসত বাড়িও বটে। এই সংবেদনশীলতা বামপন্থীদের থেকে প্রত্যাশিত এবং তার রাস্তায় নেমে তার প্রতিবাদ করেছেন। এটা ঠিক যে ওই অঞ্চলে আশেপাশে যে ৩টি যে বিধানসভা কেন্দ্র রয়েছে, ৩টি থেকেই তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জিতেছেন। তারা, তাদের মধ্যে একজন অবশ্য বিধানসভা বিরোধী দল নেতা, কিন্তু ঠিক ওইখানকার যিনি বিধায়ক হয়েছেন জাভেদ খান, তিনি অত্যন্তই প্রতাপশালী মন্ত্রী ছিলেন, পুরসভাতেও তার দীর্ঘ পৌর পরিষেবা সংক্রান্ত দীর্ঘ অভিজ্ঞতা এবং তার দায়িত্ব পালনের ইতিহাস রয়েছে। তাদের কিন্তু এলাকায় খুব সোচ্চারভাবে দেখা যাচ্ছে না। এই শূন্যস্থানটা, রাজনীতিতে কোনো শূন্যস্থান থাকে না। ৭.৫% মানুষ যদি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করে থাকেন, যাতে বিজেপি এবং তৃণমূলের ভোটের ব্যবধানটা ১৫% হয়ে গিয়ে থাকে আগের বারের তুলনায় এবার, তাহলে ১৭ বা ২৭% মানুষ কেন আগামীবার তাদের মতামত পরিবর্তন করবেন না, এরকম তার কোনো কারণ নেই। ওই যে বললাম, বামপন্থীদের এবং কংগ্রেসের সঙ্গে মিলে তাদের সমর্থন ওই ৩৮-৩৯ থেকে একদম এক ধাক্কায় ১০-এ নেমে এসেছিল, ৩০% কমে গিয়েছিল। যখন মানুষ বুঝেছেন এদের উপর ভরসা করে লাভ নেই, এদের দিয়ে এবার হবে না। ১৬ সালে হয়নি, ২১ সালে হয়নি, ২৬ সালে হয়নি, ৩১-এ কি হবে? যদি দীর্ঘমেয়াদী রাজনীতি করার বাসনা বামপন্থীদের থাকে, তাহলে এই প্রশ্নে তাদের হয়তো ভাবিত হতে হবে।